বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট খুবই অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে নতুন নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে। প্রধান বিরোধী দল বিএনপি নিয়মিত দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে। আর সেই সময় সরকার অনেকটা কোনো রকম আলোচনা ছাড়াই তথাকথিত মানবিক করিডোরের নামে আরাকানের মতো একটি খুবই স্পর্শকাতর স্থানের সাথে বা সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে নতুন এক বন্দোবস্তের কথা ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে। বাস্তবিক পর্যায়ে কতদূর হয়েছে তা নিয়ে ইতিমধ্যে বিএনপি সরকারের কাছে জানতে চেয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো জানতে চাওয়ার আগে সরকারপন্থী যে সমস্ত শিক্ষক রয়েছেন বা সরকারের সমর্থিত যে বুদ্ধিজীবীরা রয়েছেন, তারা এই হিউম্যানিটেরিয়ান করিডোরের নামে রাখাইনের সাথে বাংলাদেশের সম্পর্ককে কিভাবে যেন এগিয়ে নেওয়ার জন্য খুব তাড়াহুড়া করছেন। কিন্তু যে বিষয়টি বাংলাদেশের নিরাপত্তার সাথে জড়িত, যে বিষয়টি বাংলাদেশের সাথে এবং ভবিষ্যতের সাথে জড়িত, সেই বিষয়টি একটি অরাজনৈতিক কিংবা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয় এমন সরকার কি ভূমিকা নিতে পারেন? এই নিয়ে আজকের আমার এপিসোড। সঙ্গে থাকুন, আমি মুক্তাদির রশিদ রোমিও। সংক্ষিপ্ত ধারণা নিয়ে আসলে কখন এই করিডোর নিয়ে আলোচনা হলো। আমার কাছে যে তথ্য আছে তা অনুযায়ী শেখ হাসিনার আমলের শেষের দিকে, অর্থাৎ সরকার পড়ছে তারও বেশ আগে, আরাকান আর্মির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি থিঙ্ক ট্যাঙ্ক তাদের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের সাথে নেগোসিয়েশন করা শুরু করে যে বাংলাদেশে কোনো উপায়ে কি এই হিউম্যানিটেরিয়ান করিডোরের মতো একটা প্রেক্ষাপট তৈরি করা যায় কিনা। কেন তারা এই দাবি জানিয়েছিলেন, এই প্রশ্নটাই করেছিলাম। তারা বলছেন বাংলাদেশ যেহেতু বিশেষত শেখ হাসিনা একটু বাফার জোনের গল্প বা ক্যাম্পেইন বেশ আগে থেকে করে আসছিলেন, সেই সুযোগটাই তারা নিতে চেয়েছিলেন। কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আর পরবর্তীতে খুব একটা আলোচনা দৌড়ায়নি। 5 আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন মানুষের ক্ষমতা গ্রহণ, নতুন নতুন মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়নের পরে নতুন করে এই আলোচনাটা আসলো। যখন আলোচনাটা এসেছে, সরকারের কাছ থেকে কি ধরনের আলোচনা আমরা শোনার কথা ছিল আর কি পাচ্ছি, সেটা কিন্তু ইতিমধ্যে আমাদের ভেতরে এক ধরনের কিউরিসিটি তৈরি করেছে। আমি যদি একটু পেছনে দেখি, মিয়ানমারে 2017 সালে প্রায় 7 লক্ষ রোহিঙ্গারা বাংলাদেশের ভেতরে এসেছে। এখন 11 লক্ষের মতো রোহিঙ্গারা অবস্থান করছে। তাদের জনসংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং তারা তাদের জমিতে ফিরে যেতে চায়। তাদেরকে যদি তাদের জমিতে ফেরত না যাওয়া হয়, তাদের যদি ডিউ ডিগনিটি না দেওয়া হয়, তারা এখান থেকে যাবেন না, সেটাই তারা আন্তর্জাতিক মহলে জানিয়েছেন। আরাকান আর্মি যারা আছেন তারা মিয়ানমারের রাখাইন স্টেটের একটা বড় অংশ ইতিমধ্যে দখল করে নিয়েছে। তারা কিন্তু এইরকম একটি ভূখণ্ড দখলের পরেও আরাকান আর্মি বা তার রাজনৈতিক দল এখনো ঘোষণা দেয়নি যে এটা একটি দেশ হিসেবে তারা পরিচালিত করতে চায় নাকি একটি ফেডারেল স্টেট হিসেবে তারা পরিচালিত করতে চায়। ফলে বাংলাদেশ যদি কোনো রাজনৈতিক সম্পর্ক সেই দেশের সাথে প্রকাশ্যে করতে যায়, এখানে একটা প্রতিবন্ধকতা আছে। সে তার অ্যাম্বাসেডরকে মিয়ানমারে পাঠিয়ে রেখে একটি দেশের অংশের সঙ্গে একটি ফর্মাল রিলেশন কিভাবে করবে, সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হবে। মিয়ানমারও যত যাই করুক একটি যুদ্ধবাজ জাতি, সে যদি দেখে তার ভূখণ্ডে বাংলাদেশের সুবিধা নিয়ে ইউএন কিংবা অন্য এজেন্সি ঢুকছে এবং তাদের উদ্দেশ্য মূলত চীনকে কন্টেইন করা, তারা তো সেখানে বোমবার্ড করবেই। তখন কি বাংলাদেশের নাগরিকরা যখন মারা যাবে, বাংলাদেশের এই মানুষগুলো যারা ইতিমধ্যে সবসময় খুবই দেশপ্রেমিক হিসেবে ভূমিকা পালন করেন, তারা তো তখন চাইবেই যে বাংলাদেশের সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, এমন কি নৌবাহিনী এবং বিমান বাহিনী যেন সফোর্স একত্রিত হয়ে সেখানে থাকা বাংলাদেশিদেরকে রক্ষা করার চেষ্টা করে। এবং সেক্ষেত্রে যদি ছোটখাটো বা মিডিয়াম রেঞ্জের স্কেলের একটি যুদ্ধও হয়, এখানে একটা পপুলার সমর্থন পাবে। এটাই আমার সন্দেহ এবং এটাই আমার ভয়। আপনি খেয়াল করে দেখবেন, শেখ হাসিনা একইভাবে একই প্লেবুক ইউজ করে প্রত্যেকটি নির্বাচনের আগে জনগণকে ভিন্ন দিকে ঘুরিয়ে রেখে তিনি তার কাজ উদ্ধার করতেন। যেমন 2014 ইলেকশনের আগে তার যুদ্ধাপরাধের বিচার, চাঁদে সাইদি দেখার গল্পকে মানে খুবই রসালো করে সারা দেশে ছড়িয়ে মানুষ হত্যাকে বৈধতা দেওয়া,
18 সালের নির্বাচন আগে তথাকথিত বন্দুক যুদ্ধের নামে যে নৃশংসতার মাধ্যমে মাদক বিরোধী আন্দোলন হয়েছে, সেইটাকে বৈধতা দিয়ে 500-র উপর মানুষকে হত্যা করে তারা ভয়াত্ম পরিবেশের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত করেছে। 2024 সালে যে নির্বাচন হয়েছে সেখানেও তার আগে আমরা দেখেছি 28 অক্টোবরের ঘটনাকে তারা খুবই ফাঁপিয়ে প্রকাশ করে প্রচার করে বাংলাদেশের সবচাইতে পরিশ্রমী যে দলটি বিএনপি, তাকে প্যারালাইজড করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে তাদের জেলে ঢুকিয়ে একটি ডামি ইলেকশন আমাদেরকে উপহার দিয়েছে, যার অল্প কিছু দিনের পরে মানে 6 মাসের সময়ের মধ্যে সেই দলটি এখন প্রায় জনশূন্য। তাদেরকে এখন হয় জেলখানায় থাকতে হচ্ছে, নাহলে ভারতে পালিয়ে থাকা লাগছে। আমি কেন কথাগুলো বললাম যে এরকমই একটি ছক বর্তমানে তৈরি করা হচ্ছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ যদি সত্যিকার অর্থে আপনি মনে করেন আরাকান আর্মিকে আপনি কোনো সহযোগিতা করতে চান, সে সম্পর্ক তো আছেই, প্রয়োজন হলে সেটা আরো বাড়ান। তারা যে জিনিসগুলো সহযোগিতা চাচ্ছে, তেল ছাড়া অন্যান্য যেমন সিমেন্টের প্রয়োজন আছে, এখানে চাল ডালের প্রয়োজন আছে, ওইখানে ওষুধের প্রয়োজন আছে, ওইখানে মানুষের কর্মসংস্থানের জন্য যে সমস্ত কাজ তৈরিতে বাংলাদেশের মানুষ হেল্প করতে পারে, সেখানে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোনো হেল্প করতে পারে, এইগুলো বাংলাদেশ তো চাইলে ইনফরমালি করতে পারে মানবিক সহায়তার নামে। সেখানে কেন ইউএনকে লাগবে, কেন সেখানে অন্য সংস্থাগুলোকে লাগবে? কারণ এইটা করলে একটা সুবিধা আছে, ইউএন এর মেকানিজমের মধ্যে করতে পারলে এটা তার কাছে বাংলাদেশ মনে করছে যে তার একটা উইন উইন সিচুয়েশনে সে যাবে, কিন্তু আসলে এটা হবে না। কারণ ইউএন তার ম্যান্ডেটের মধ্যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না যে ওই দেশের অ্যাপ্রুভাল ছাড়া সে আদৌ কাজ করতে পারবে। আর আরাকান নিজে এখন পর্যন্ত নিজেকে দেশ হিসেবে ঘোষণা করেনি, যেটাকে অন্য দেশগুলো ইতিমধ্যে সমর্থন দিয়ে একটি দেশ হিসেবে ঘোষণা করেছে। আরাকান যে আদেও রাখাইন স্টেট যে আদেও আরাকান আর্মি একটা দেশ হিসেবে পরিচালিত করবে না ফেডারেল হবে, এটাও এখন পর্যন্ত নিশ্চিত নয়। তাহলে আপনি দেখেন, যদি এখানে একটা ছোট মানের যুদ্ধ লাগে, তাহলে কারা যুদ্ধ করবে? এই আমার বিমান বাহিনী, এই আমার সেনাবাহিনী, এই আমার নৌবাহিনী। তখন তারা কেন ব্যস্ত থাকবে? এটা ধরেন এরকম একটা সিচুয়েশন যদি আগামী ডিসেম্বর নাগাদ হয়, তাহলে তো আপনার নির্বাচন নির্বিঘ্নে 3-4 বছর পিছিয়ে দেওয়া যাবে। খুব সহজ, ভাই আমার দেশ আগে নাকি নির্বাচন আগে? তখন সালমান মুক্তাদিদের মতো মানুষজন বলবে আমাদের তো 10 বছরের জন্য নির্বাচন ব্যান করে দেওয়া উচিত। ঠিক একইভাবে হবে জিনিসটা। দেখুন, আমি এটাকে খুব সহজভাবে দেখছি না। আমেরিকা, আমি মনে করি না আমেরিকা ভারতের উপরে খুব একটা ট্রাস্ট করতে পারছে, এবং তার আরাকানে ঢোকাটা খুবই প্রয়োজন, অ্যাটলিস্ট চায়নাকে ঠেকানোর জন্য। তাহলে সে অবশ্যই এখানে নাক গলাবে, এবং সেই নাক গলানোর অংশ হিসেবেই যে তারা আরাকানের এই ব্যবস্থা করছে না, তাদের নিযুক্ত তাদের কাছের মানুষদেরকে দিয়ে বাংলাদেশে বসে সেটা করছে না, আমরা কি নিশ্চিত? প্রশ্ন হচ্ছে, যারা যুদ্ধ করতে যাবেন, এই সেনাবাহিনী, এই নৌবাহিনী, এই বিমান বাহিনী, তাদের কাছে কি এরকম কোনো বিষয় আছে? তাদের কি উপরে এই ইউনূস সরকার একটি আনইলেক্টেড গভর্নমেন্ট, যা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে পরিচিত, সংসদ দ্বারা সংসদে মাধ্যমে তৈরি হওয়া না, জনগণের সরাসরি ভোটের মাধ্যমে হওয়া না, সেই ম্যান্ডেট কি সেনাবাহিনী নিতে বাধ্য থাকবে এরকম একটা যুদ্ধের মতো সিচুয়েশনে, কোনো একটা ইলেকশন ছাড়া? তাদের উপরে চাপিয়ে দেওয়া হলে কি হবে প্রেক্ষাপটটা আপনারা ভেবে দেখেছেন? তারা যদি বলে যে আমরা এই যুদ্ধ আমরা যাব না, কারণ আপনারা এই যুদ্ধের ম্যান্ডেট দেওয়ার মতো অবস্থায় নাই, তাহলে তো বাংলাদেশ তো সুদানের কেস হবে। তখন ডক্টর ইউনূস বলবেন যে আপনারা আমার আইন অমান্য করছেন, আপনাকে আমি স্যাক করলাম, আমি আরেকজনকে আপনার সেনা প্রধান বানিয়ে দিলাম, আরেকজনকে নৌবাহিনী প্রধান বানিয়ে দিলাম, আরেকজনকে বিমান বাহিনী প্রধান করে দিলাম। সুদান কেস খুব সিম্পল, যে তখন এক গ্রুপ হয়ে যাবে, আর্মির একটা গ্রুপ হয়ে যাবে ওয়াকারের সাথে, বাকিরা হয়ে যাবে ইউনূসের সাথে, তো ভয়াবহ দিকে চলে যাবে। কিন্তু যদি এইরকম একটি সিদ্ধান্ত, যেটি বিরোধী দলের প্রধান নেতা তারেক রহমান বলেছেন যে এটা সংসদে নিতে হবে, সেইখানে এসে সংসদে একটা আলোচনা হবে, স্ট্র্যাটেজিক কোন কোন জায়গায় বাংলাদেশ কাজ করতে পারবে, সেটা সংসদীয় কমিটি যেটা ডিফেন্স মিনিস্ট্রির আছে তার আলোচনা করবে, তারপরে এটা সলিউশন হবে। সেটা না করে যখন এইরকম ফিশি একটা কাজ করে, এবং দেখেন কতটা ফিশি, আপনারা যদি প্রথম আলোর গত বৃহস্পতিবারে রিপোর্ট করে দেখেন, সেখানে খলিলুর রহমান, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি বলছেন যে আমরা বিষয়টি নিয়ে জাতিসংঘ ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষগুলোর সাথে যুক্ত রয়েছি, তবে মানবিক সহায়তার রুটের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে, যা নিয়ে নানা পক্ষের মধ্যে ঐকমত্য হওয়া প্রয়োজন। অন্যদিকে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা
অন্য কোনো সংস্থার সাথে কোনো আলোচনা করেনি। সরকারের ভিতরে দুই রকম বক্তব্য। কি ভয়াবহ আপনি ব্যবস্থা দেখেন। তাহলে সে প্রকাশ্যে বলছে একরকম, অপ্রকাশ্যে অন্যরকম একটা সিচুয়েশন আছে। আমি বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা সন্দেহ করছেন এরকম মানবিক করিডোরের নামে, যেখানে বাংলাদেশের মানুষ খুবই মানবিক আপনারা জানেন, তাদেরকে ব্যস্ত রেখে এই নির্বাচনটাকে ভণ্ডুল করা হতে পারে। এবং খেয়াল করে দেখেন কেন হতে পারে। আমেরিকার দুজন দূত এখানে এসেছিলেন, রাষ্ট্রদূত মানে ডিপ্লোম্যাট এখানে এসেছিলেন। সেই সময় উড়ে এসেছিলেন মিয়ানমারে নিযুক্ত মার্কিন অ্যাম্বাসেডর। তারা ঢাকায় বসে ঢাকার বিভিন্ন মানুষের সাথে আলোচনা করেছেন, যেখানে নাহিদ সাহেব গিয়েছিলেন এবং তার সাথে ছিলেন যারা তাসনিম। তারা এসে বলেছিলেন যে বিএনপি একটি বিএনপি কিভাবে সরকার পরিচালনা করছে এবং সরকারকে কিভাবে ইনভেস্টিগেট করছে সেটা সম্পর্কে বলেছিলেন এবং এক ধরনের গালাগালি করে। কিন্তু বাস্তবতা হলো তারা এই কারণে আসেননি ভাই, তারা এসেছিলেন মূলত আরাকান নিয়ে, অর্থাৎ রাখাইন নিয়ে আলোচনা করতে, রাখাইনের পরিস্থিতিতে তারা কিভাবে কোথায় কাজ করবেন সেটা নিয়ে আলোচনা করতে, কোথায় করলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না, আবার বাংলাদেশের মানুষ একটা উইন উইন সিচুয়েশনে থাকবে, সেগুলো নিয়ে। যদি প্রেক্ষাপট সেটা হয় এবং সেই প্রেক্ষাপটে যদি এই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সত্যিকার অর্থে সমর্থন না থাকে, তাহলে আপনি খেয়াল করেন যে শুক্রবার ঢাকায় এনসিপি যে বিশাল জনসভা করেছে, সেখানে তারা অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বা নির্বাচনে তাদের অংশগ্রহণ সংস্কার এই বিষয়ের পাশাপাশি খুবই জাতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, এই মানবিক করিডোরের বিষয়ে সরকারের কাছে জানতে চাইত। তারা জানতে চায়নি, কারণ আমি মনে করি যে এইটা তারা জানেন এবং জেনে বুঝে তারা এই জিনিসটার সঙ্গে এক ধরনের একটা ছলচাতুরি করার চেষ্টা করছেন কিনা আমার সন্দেহ হচ্ছে। আমি মনে করি বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী কোনো অবস্থাতেই মিয়ানমারের মতো একটি যুদ্ধবাজ জাতির সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়িয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো কারণ নেই। বরঞ্চ মিয়ানমারের সাথে, আরাকান আর্মির সাথে মাল্টিলেটারাল বাইলেটারাল সম্পর্ক নয়নের মাধ্যমে বাংলাদেশের যে 270 কিলোমিটার বর্ডার, পাশাপাশি বাংলাদেশের অন্যান্য যে প্রতিবেশী রয়েছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করে জনগণের দ্বারা নির্বাচিত সংসদে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশের মানুষ স্বাধীন সুন্দরভাবে ভোট দেওয়ার পর নিশ্চয়ই তারা রাজনৈতিক নেতৃত্বকে সেই ম্যান্ডেট দিবেন যে ম্যান্ডেটের ভিত্তিতে তারা আদেও যুদ্ধে না গিয়ে কিভাবে শান্তিপূর্ণ সমাধান করতে পারবেন তা নিশ্চিত করবেন। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা করুন। খোদা হাফেজ।